ভয়ের শিহরণ, রোমাঞ্চের রহস্য আর ভালোবাসার আবেশ সব কিছুই এক চুমুক গপ্পতে। গপ্প শুরু হোক এক চুমুকে। আজকের আড্ডার বিষয় স্যার আর্থার কোনান ডায়েলের লেখা দ্য অ্যাডভেঞ্চার অফ দ্য ভেইল লজ। আর্থার কোনান ডায়েল ছিলেন একজন ব্রিটিশ লেখক, যিনি 1859 সালে জন্মগ্রহণ করেন ইউকের এডিনবার্গে। তিনি শার্লক হোমস গোয়েন্দা গল্প তৈরির জন্য সর্বাধিকভাবে পরিচিত। তিনি একজন প্রখ্যাত লেখক ছিলেন, যিনি তার জীবনদশায় উপন্যাস এবং ছোট গল্প সহ 200টিরও বেশি রচনা লিখেছেন এবং পরে 1930 সালে তিনি দেহত্যাগ করেন। এই গল্পটি শার্লক হোমস গেস্টবুকের অংশ। গল্পের মূল চরিত্র হল শার্লক হোমস এবং ডক্টর ওয়াটসন। গল্পটি 1927 সালে প্রকাশিত হয়েছিল এবং ফ্রেডেরিক ডরস্টিলের আঁকা ছবিও এতে অন্তর্ভুক্ত। এই গল্পটি দ্য অ্যাডভেঞ্চার অফ দ্য রিটায়ার্ড কালারম্যান নামে পরিচিত। ডক্টর ওয়াটসনের ভূমিকায় বিপ্রদীপ দত্ত, হোমসের ভূমিকায় আমি, মেরিলোর ভূমিকায় অর্পিতা মান্না এবং মিসেস রন্ডারের ভূমিকায় স্নেহা মণ্ডল। শুরু হচ্ছে আজকের গল্প, দ্য অ্যাডভেঞ্চার অফ দ্য ভেইল লজ। সালের শেষ দিকের কথা। একদিন সকালবেলা হোমসের দ্রুত হাতে লেখা একটা চিঠি পেলাম। তাতে লেখা ছিল যে যত তাড়াতাড়ি সম্ভব তার সঙ্গে দেখা করি। গিয়ে দেখলাম হোমস পাইপের ধোঁয়ায় অন্ধকার ঘরে বসে আছেন, আর তার সামনে একজন বয়স্কা মহিলা, মোটা সোটা চেহারার হলেও দেখতে ভারী সুন্দর। হোমস তার সঙ্গে আমার পরিচয় করিয়ে দিল। আরে ডক্টর ওয়াটসন যে, আসো আসো। ইনি দক্ষিণ ব্রিক্সটনের মিসেস মেরিলো, আর ইনি হলেন ডক্টর ওয়াটসন। হাতের একটা ভঙ্গি করে হোমস আমাকে বলল, বুঝলো ওয়াটসন, আমার এই নোংরা ধূমপানের অভ্যাসে মিসেস মেরিলোর খুব একটা আপত্তি নেই। মিসেস মেরিলোর একটি আশ্চর্য কাহিনী শোনাবার আছে, তাই আমি ভাবলাম তোমাকে দরকার হতে পারে। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন মিসেস মেরিলো, যে আমি যদি মিসেস রন্ডারের কাছে যাই তবে একজন সাক্ষী নামে আমি পছন্দ করব। আমরা ওখানে পৌঁছবার আগে আপনি কথাটা তাকে বুঝিয়ে বলবেন। ভগবান আপনাকে বাঁচিয়ে রাখুক মিস্টার হোমস। উনি আপনাদের সঙ্গে দেখা করার জন্য এতই উদগ্রীব যে আপনি সঙ্গে করে পুরো গোটা শহরটা নিয়ে গেলেও উনি আপত্তি করতেন না। তাহলে বিকেলের আগেই আমরা যাব। কাজটা শুরু করার আগে এখন দেখে নেওয়া যাক সমস্ত ব্যাপারটা আমাদের কাছে পরিষ্কার কিনা। ডক্টর ওয়াটসনেরও পরিস্থিতিটা বুঝতে সুবিধা হবে। আপনি বললেন মিসেস রন্ডার 7 বছর যাবৎ আপনার ভাড়াটে, এবং এরই মধ্যে মাত্র একবার আপনি তার মুখটা দেখেছেন। এবং ভগবানের কাছে প্রার্থনা করি আর যেন দেখতেও না হয়। আচ্ছা, ওর মুখ কি ক্ষতবিক্ষত? মিস্টার হোমস, আদেও আপনি ওই জিনিসটাকে মুখ বলতে পারবেন কিনা সন্দেহ। আমাদের গোয়ালাটি একবার তাকে আচমকা দেখে ফেলে, আর তার হাত থেকে দুধের বালতি পড়ে সারা বাগানে দুধ গড়িয়ে যায়। অতএব কী ধরনের মুখশ্রী সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। ওনার একদিন এক অসতর্ক মুহূর্তে আমি ওনার মুখটা দেখে ফেলি। উনি সঙ্গে সঙ্গে মুখ ঢাকা দিয়ে বলেছিলেন, এবার তাহলে বুঝতে পারছেন কেন আমি মুখটা ঢেকে রাখি? আচ্ছা, ওনার ইতিহাস সম্বন্ধে কিছু কি জানেন? আপনার বাড়িটাই উনি ভাড়া চেয়েছিলেন কেন? বড় রাস্তা থেকে বেশ অনেকটা দূরে আমার বাড়ি, এবং অন্যান্য বাড়ির চেয়ে আমার বাড়ির গোপনীয়তাও অনেক বেশি। এছাড়া আমার এই একটিই ভাড়াটি। আমার নিজের কোনো পরিবার নেই। আমার মনে হয় উনি অন্য অনেক বাড়ি খুঁজে দেখেছিলেন, তবে আমার বাড়িটাই পছন্দ করেন। আসল কথা, উনি গোপনীয়তা করছিলেন এবং তার জন্য সে যে কোনো ভাড়া দিতে প্রস্তুত ছিল। আপনি বলছেন প্রথম থেকে শেষ পর্যন্ত তিনি কোনোদিনই আপনাকে তার মুখ দেখাননি, মাত্র একবার এক দুর্ঘটনা ছাড়া। ঘটনাটা খুবই অদ্ভুত। আর আপনি যে এখন ব্যাপারটা তদন্ত চান তাতে বিস্ময়ের কিছু নেই। আমি কোনো তদন্ত চাই না মিস্টার হোমস। যতদিন আমি ভাড়া পেয়ে যাচ্ছি আমি খুশি। ওর চেয়ে নিরীহ এবং নির্ঝঞ্ঝাট ভাড়াটে পাওয়া আজকাল খুব মুশকিল। তাহলে গন্ডগোলটা কি? ওনার স্বাস্থ্য মিস্টার হোমস। মনে হয় কোনো একটা ব্যাপারে তিনি ঘাবড়ে গেছেন।
মনে মনে অত্যন্ত ভয় পেয়ে গেছেন। মাঝে মাঝে তিনি খুন খুন বলে চিৎকার করে ওঠেন। একদিন সে চিৎকার করে বলেছিল, তুমি একটা নিষ্ঠুর জানোয়ার, তুমি একটা রাক্ষস। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন রাতের বেলা এরকম বীভৎস চিৎকার। আমি আমি শিউরে উঠেছিলাম সেদিন। তাই পরদিন সকালে উঠেই আমি ওনার কাছে গিয়ে বললাম, আপনি যদি কোনো মানসিক যন্ত্রণায় ভুগে থাকেন তাহলে কোনো পাদ্রির কাছে যেতে পারেন, অথবা পুলিশকে সব কিছু জানাতে পারেন। ঈশ্বরের দোহাই, পুলিশের কথা বলবেন না। আমার অতীতের কৃতকর্ম কোনো পাদ্রী শোধরাতে পারবেন না। আমি মরবার আগে যদি কাউকে সত্যি কথাটা বলে যেতে পারতাম তবে একটু শান্তি পেতাম বোধ হয়। বেশ তো, যদি ওসব পছন্দ না হয় তবে একজন বেসরকারি গোয়েন্দার কথা আজকাল খুব শুনি, তাকে ডাকিই না। হ্যাঁ হ্যাঁ, ওই মানুষটিকেই চাই। কি আশ্চর্য, এতদিন ওনার কথা আমার মনে হলো না কেন? ওনাকে এখানে ডেকে আনুন মিসেস মেরিলো। উনি যদি আসতে না চান তাহলে তাকে বলবেন আমি সার্কাসওয়ালা রন্ডারের স্ত্রী। এই কথাটুকু তাকে বলবেন। আর বলবেন একটি নাম, আব্বাস পারভা। বেশ মিসেস মেরিলো, ডক্টর ওয়াটসনের সঙ্গে আমি কটা কথা বলে নিতে চাই। কথা বলতে বলতে দুপুরে খাওয়ার সময় হয়ে যাবে, সুতরাং বেলা 3টে নাগাদ আপনি রিক্সা নিয়ে আপনাদের বাড়িতে আমাদের দুজনকে আশা করতে পারেন। মিসেস মেরিলো হাঁসের মতো ভঙ্গিতে হেলে দুলে দরজার আড়ালে হয়েছে কি হননি অমনি হোমস খুব উৎসাহের সঙ্গে ঘরের কোণে রাখা পুরনো বইপত্রের গাদায় হুমড়ি খেয়ে পড়ে। পরের কয়েক মিনিট ধরে শুধু পাতা উল্টানো শব্দ পাওয়া যেতে লাগলো। তারপর ওর মুখ থেকে একটা সন্তুষ্টিসূচক অব্যয় বেরিয়ে এলো এবং বেশ বোঝা গেল ও যেটা খুঁজছিল তাও পেয়েছে। এতই উত্তেজিত হয়ে উঠেছিল যে উঠে এসে চেয়ারে বসতেই ভুলে গেল। বুদ্ধদেবের মতো করে পদ্মাসনে মাটিতে বসে রইল। তার চারপাশে বইয়ের স্তূপ, তার মধ্যে একটি বই কোলের ওপর খোলা। একসময় নীরবতা ভঙ্গ করে হোমস বলল, বুঝলে ওয়াটসন, এই মামলাটা আমাকে একসময় অনেক ভাবিয়েছিল। এই তো বইয়ের মার্জিনে এই সমস্ত মন্তব্য লেখা রয়েছে দেখছি। আমি স্বীকার করছি তখন মামলাটা আমি কিছুই বুঝতে পারিনি, কিন্তু এতটুকু বুঝতে পেরেছিলাম তদন্তকারী অফিসাররা ভুল করেছেন। আচ্ছা ওয়াটসন, তোমার কি আব্বাস পারভা বিয়োগান্ত সম্পর্কে কিছু মনে পড়ছে না? না, ঠিক মনে পড়ছে না। আমি যখন কিছুতেই মনে করতে পারছিলাম না। হোমস বলল, বেশ, আমিই বলছি, তুমি শুনে যাও। শুনতে শুনতে হয়তো তোমার মনে পড়ে যেতে পারে। সেই সময়কার এক বিখ্যাত সার্কাস পার্টি ওমওয়েল এবং স্যাঙ্গারের প্রতিদ্বন্দ্বী ছিল এই রন্ডার নামের লোকটি। প্রমাণ আছে যে লোকটি মাতাল ছিল এবং ভয়ঙ্কর দুর্ঘটনার সময় লোকটি তার সার্কাস পার্টিতে ভাঙন ধরেছিল। সেবার তার সার্কাস দলটি পথে এক রাতের জন্য আব্বাস পারভায় তাঁবু ফেলে। দলটি উইম্বলডনের দিকে এগোচ্ছিল সেই সময়। পথে বিশ্রামের জন্য এখানেই তাঁবু ফেলে। ছোট্ট গ্রাম আব্বাস পারভায় খেলা দেখানোর ইচ্ছে তাদের খুব একটা ছিল না, এবং এখানেই ঘটে যায় সেই ভয়ঙ্কর দুর্ঘটনাটি। আরো শোনো ওয়াটসন, তাদের প্রদর্শনীর মধ্যে ছিল একটি সুন্দর উত্তর আফ্রিকার সিংহ। সিংহটির নাম ছিল দ্য কিং অফ সাহারা। রন্ডার এবং তার স্ত্রী দুজনেই এই সিংহটির খাঁচায় ঢুকে খেলা দেখাতো। তাদের প্রদর্শনীর একটি ফটো এই দেখো এখানে আছে। দেখলেই বুঝতে পারবে রন্ডারের চেহারাটি ছিল একটি বৃহৎ শুয়োরের মতো এবং তার স্ত্রী ছিল অত্যন্ত সুন্দরী। তদন্তের সময় জানা গিয়েছিল যে সিংহটি মেজাজ ইদানিং বিপজ্জনক হয়ে উঠেছিল, কিন্তু এই যা হয় আর কি, এ বিষয়ে আর কোনো গুরুত্ব দেওয়া হয়নি। রাতে রন্ডার কিংবা তার স্ত্রী সিংহটিকে খেতে দিতে যেত। কখনো ওদের যে কেউ একজন যেত, বা কখনো দুজনে একসঙ্গেই যেত, কিন্তু কখনোই দ্বিতীয় কাউকে তারা এই কাজটি করতে দিত না। কেননা তাদের ধারণা তারা নিজেদের হাতে সিংহটিকে খাওয়ালে সিংহটি তাদের উপকারী বন্ধু হিসেবে চিনে রাখবে এবং কোনোদিনও তাদের ক্ষতি করবে না। তা 7 বছর আগে সেই বিশেষ রাতে তারা দুজনে খাবার নিয়ে গিয়েছিল এবং তারপর ঘটে এক ভয়ঙ্কর দুর্ঘটনা, যার পুরো বিবরণ কোনোদিনই জানা যায়নি। সমস্ত তাঁবুর লোক সেই রাতে জেগে ওঠে সিংহের গর্জনে এবং সেই মহিলার আর্তচিৎকারে। সার্কাসের সকল কর্মচারী হাতে লণ্ঠন নিয়ে ছুটে এলো এবং তাদের লণ্ঠনের আলোয় এক বিভৎস দৃশ্য জেগে উঠল। সিংহের খাঁচাটি খোলা এবং খাঁচা থেকে মাত্র 10 গজ দূরে রন্ডার পড়ে আছে।
তার মাথার খুলির পিছনটা একেবারে বসে গেছে। সেখানে সিংহের থাবার গভীর ক্ষতচিহ্ন। খোলা খাঁচার কাছে মিসেস রন্ডার চিত হয়ে পড়ে আছে, আর তার উপর এমন ভয়ঙ্করভাবে আহত হয়েছিল যে কেউ ভাবতেও পারেনি সে আবার বেঁচে উঠবে। সার্কাসের কয়েকজন লোক পার্লোয়ান, লিওনার্ডো এবং জোকার গ্রিক্সের পিছু পিছু গিয়ে বাঁশ দিয়ে সিংহটিকে খোঁচাতে সেটি লাফিয়ে খাঁচায় ঢুকে পড়ে। সঙ্গে সঙ্গে খাঁচার দরজাটা বন্ধ করে দেওয়া হয়। সিংহটি কিভাবে খাঁচা থেকে ছাড়া পেল সেটি এখন রহস্যের ব্যাপার। ধারণা করা হয়েছিল ওরা যখন খাঁচার দরজা খুলে ভিতরে ঢুকতে যাচ্ছিল, ঠিক তখনই সিংহটি দরজা খোলা দেখে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। সাক্ষ্য প্রমাণ থেকে আর কোনো গন্ডগোলের আওয়াজ পাওয়া যায়নি, শুধু একমাত্র একটা ঘটনা ছাড়া। মহিলাটিকে যখন উদ্ধার করে তারা ভ্যান গাড়িতে নিয়ে যায়, তখন তিনি ভুল বকতে থাকেন, কাপুরুষ কাপুরুষ বলে চিৎকার করতে থাকেন। 6 মাস পরে মহিলাটি সাক্ষ্য দেওয়ার মতো সুস্থ হয় এবং তারপরে তদন্ত শুরু হয়। কিন্তু অবশেষে রায় প্রকাশিত হয় ঘটনাটি নিছক দুর্ঘটনা মাত্র। হ্যাঁ, এছাড়া আর কি হতে পারে? বটেই তো। তবু বাক্সার পুলিশ তরুণ কর্মচারী এডমন্ডকে দু একটা ঘটনায় একটু খোঁচা মেরেছিল, আর ওকে যখন নিউ জার্সিতে পাঠিয়ে দেওয়া হলো বড় বেশি করিতকর্মা ভেবে, তখন আমাকে ঘটনাটা নিয়ে বেশ মাথা ঘামাতে হয়েছিল, কিন্তু বিশেষ সুবিধা করতে পারিনি। ওয়াটসন, যদি তুমি সিংহটার দৃষ্টিকোণ থেকে ঘটনাটা দেখো, মানে ব্যাপারটা পরপর সাজালে এই রকম দাঁড়ায় যে ধরো সিংহটি দরজা থেকে বেরিয়ে এসেছিল, সে রন্ডারের কাছে লাফ দিয়ে পৌঁছে যায়। রন্ডার ভয় পেয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু তার আগেই সিংহটি তার মাথার পিছনে থাবা বসিয়ে দেয়। সিংহটি পালিয়ে না গিয়ে গর্জন করতে থাকে এবং ফিরে এসে মহিলাটির মুখে দাঁত বসায়। তারপর থেকে মহিলাটির ওই ভুল বকা। কি তার স্বামীর উদ্দেশ্য? কিন্তু স্বামী বেচারা তখন কি তাকে সাহায্য করা সম্ভব ছিল? খচখচানিটা বুঝতে পারছো ওয়াটসন? তারপর এখন নতুন করে ব্যাপারটা ভাবতে গিয়ে মনে হচ্ছে, সাক্ষ্য প্রমাণে দেখা যাচ্ছে ঠিক যখন সিংহটি গর্জন এবং মহিলাটি আর্তরব শুরু হয়, তখন একটি পুরুষের আতঙ্কিত চিৎকার শোনা যায়। নিঃসন্দেহে পুরুষটি মিস্টার রন্ডার। কিন্তু যার মাথা চুরমার হয়ে গেছে সে চিৎকার করবে কিভাবে? অন্ততপক্ষে দুজন সাক্ষী জোর দিয়ে বলেছে মেয়েটির চিৎকারের সঙ্গে তারা পুরুষেরও চিৎকার শুনেছে। আমার তো মনে হয় সমস্ত তাঁবুর লোকেরাই ততক্ষণে ভয় চিৎকার জুড়ে দিয়েছিল। বেশ, তোমার মত গ্রহণ করতে পারলে আমি খুশি হব। এ তো সোজা হিসেব। ধরো স্বামী স্ত্রী দুজনে একসঙ্গে যাচ্ছিল। খাঁচা থেকে তারা যখন 10 গজ দূরে, তখন সিংহটি খাঁচা খুলে বেরিয়ে আসে। লোকটি পালাতে যায়, কিন্তু সিংহটি তাকে মেরে ফেলে। মহিলাটি ভাবে সে খাঁচার ভিতর ঢুকে পড়ে খাঁচার দরজা বন্ধ করে দেবে, এটাই তার একমাত্র বাঁচার পথ ছিল, এবং সে তাই করতে যাচ্ছিল। কিন্তু খাঁচার দরজা অবধি পৌঁছানো মাত্র সিংহটি লাফ দিয়ে ফিরে এসে তাকে আক্রমণ করে বসে। মিস্টার রন্ডার পালানোর চেষ্টা করেই সিংহটিকে উত্তেজিত করেছে। এতে মিসেস রন্ডার তার স্বামীর উপর ক্রুদ্ধ হয়। তারা যদি খোলা সিংহটির মুখোমুখি হতে পারত, তবে হয়তো সেটিকে শান্ত করতে পারত, এবং সেই জন্যই মিসেস রন্ডারে হয়তো সেসব ভুল বকা, কাপুরুষ কাপুরুষ। অপূর্ব ওয়াটসন, তবে হিরেটায় যে একটা খুঁত রয়ে গেল ওয়াটসন। ঠিক কি খুঁত হোমস? তারা যদি খাঁচার 10 পা দূরেই ছিল, তবে সিংহটি খাঁচা থেকে ছাড়া পেল কি করে? হয়তো তাদের কোনো শত্রু খাঁচার দরজাটা খুলে রেখে দিয়েছিল। সিংহটির তো তাদের সাথে খেলা দেখানোর অভ্যাস ছিল। খাঁচার ভিতরে ঢুকে তারা নানা কসরত দেখাতো। তাহলে সিংহটি তাদের ওই রকম নিষ্ঠুরভাবে আক্রমণ করলো কেন? মনে হয় আগে থেকেই সিংহটিকে কেউ উত্তেজিত করে রেখেছিল। ওয়াটসন, তোমার সমাধানের পক্ষে কিছু যুক্তি দেখানো যেতে পারে। রন্ডারের শত্রুর অভাব ছিল না। এডমন্ডের মুখে শুনেছি তার জগতে অত্যন্ত ভয়ঙ্কর রকমের লোক ছিল তিনি। অত্যন্ত হিংস্র স্বভাব ছিল তার। যাকে মুখের সামনে পেত তাকেই গালাগালি করত। আমাদের অতিথি ভাড়াটে মাঝরাতে রন্ডার বলে চেঁচিয়ে উঠেছিল, সেটি মনে হয় তার প্রিয়তমের শেষ রাতের ভয়ঙ্কর স্মৃতি স্বপ্নে ফিরে আসা। যাই হোক, আমাদের সমস্ত আলোচনাই অর্থহীন যতক্ষণ না পুরো খবরটা পাচ্ছি।
হোমস ও আমি মিসেস মেইলোর বাড়িতে যথাসময়ে পৌঁছালাম। বাড়ির ভিতরে আমাদের নিয়ে যাওয়ার আগে মিসেস মেইলো আমাদের কাছে একটা কথা চাইলেন। এসে বসুন। আমরা যেন এমন কিছু না করি যাতে তার ভালো নির্ঝঞ্ঝাট ভাড়াটিয়া হারাতে হয়। তাকে হোমস আশ্বস্ত করার পর বাড়িওয়ালা মহিলাটি আমাদের সেই ছেঁড়া কার্পেট মোড়া সিঁড়ি দিয়ে উপরে মিসেস রন্ডারে ঘরে নিয়ে গেলেন। ঘরে ঢুকে দেখলাম একটু চাপা, ভ্যাপসা এবং বাতাস চলাচল করে না বললেই চলে। ঘরের এক অন্ধকার কোণে মহিলাটি একটা ভাঙা ইজি চেয়ারে বসেছিল। দেখুন তাকে কারা দেখলে মনে এসেছেন। হয় ইনি হচ্ছেন এককালে মিস্টার হোমস সে খুব এবং সুন্দরী ছিল। উনি হচ্ছেন তার পার্টনার ডক্টর ওয়াটসন। একটা মোটা এবং কালো কাপড় আমি দিয়ে যার কথা আপনাদের তার মুখটা বলেছিলাম, ঢাকা, ইনিই হচ্ছেন সেই শুধু মিসেস নাকের রন্ডা। নিচ থেকে কাপড়টি কাটা। তার ভিতর দিয়ে উকি দিচ্ছে একজোড়া ঠোঁট। অত্যন্ত সুন্দর এবং মিষ্টি স্বরে মিসেস রন্ডার হোমসের দিকে তাকিয়ে বলল, আমার নাম আপনার কাছে অপরিচিত নয়, তাই ভাবলাম আমার নাম করলে আপনি নিশ্চয়ই আসবেন। অত্যন্ত সুন্দর এবং মিষ্টি স্বরে মিসেস রন্ডার হোমসের দিকে তাকিয়ে বলল, আমি আর বেশি দিন বাঁচব না, কিন্তু আমি শান্তিতে মরতে চাই। আমি একজন সহানুভূতিশীল মানুষকেই এতদিন ধরে খুঁজছি, যিনি আমার কথা মন দিয়ে শুনবেন, যার কাছে আমার ভয়ঙ্কর কাহিনী বলে যেতে পারি, যাতে মৃত্যুর পর সব পরিষ্কার হয়ে যায়। আপনি নিশ্চিন্তে বলতে পারেন, পুলিশ কোনো মতেই জানবে না। তা আমি জানি মিস্টার হোমস, আমি আপনাকে চিনি। গত কবছর যাবৎ আপনার প্রতিটি মামলা আমি পড়েছি। ভাগ্য আমার সবই কেড়ে নিয়েছে, তাই পত্রপত্রিকা পড়াই এখন আমার একমাত্র আনন্দ। পৃথিবীর সব খবরই বোধহয় আমার জানা হয় পত্রপত্রিকার মাধ্যমে, কিন্তু তবু আমি একটা সুযোগ নেব। পরে আপনি যা ভালো বুঝবেন করবেন। আপনাকে সব কিছু বলে আমি হালকা হতে চাই। বেশ, আপনি বলুন। আমি এবং আমার বন্ধু মনোযোগের সঙ্গে আপনার সব কথা শুনব। মহিলাটি উঠে দাঁড়িয়ে দেয়াল থেকে একটি মানুষের ছবি নিয়ে এলো। দেখেই বোঝা যায় লোকটি সার্কাসের লোক। অপূর্ব তার শারীরিক গঠন। ছবির লোকটি বুকের কাছে হাত জোড়ো করে বসে আছে। নাকের নিচে বড় গোঁফ, গোঁফের আড়ালে আত্মপ্রসাদের হাসি ঝরে পড়ছে। এই হলো লিওনার্ডো। পালোয়ার লিওনার্ডো, যে ওই সাক্ষী দিয়েছিল কি? হ্যাঁ, এবং এই ছবিটা, এ হলো আমার স্বামী। দেখলাম ভয়ঙ্কর সেই মুখ যেন মানুষের মুখ নয়, মদ্দা শুয়োরের মুখ। পশুর মতোই সেই মুখ ভয়ঙ্কর। এই ছবিটির দিকে তাকালে যেন মানুষ চক্ষে দেখা যায় কুতকুতে ছোট্ট চোখ জোড়ায় যেন শয়তানি ঝরে পড়ছে। বর্বর, অত্যাচারী, পশু, এই কথা কয়টি বুঝি লেখা হয়েছিল ওই মুখটিরই বিকট চোয়ালে। কাহিনীটা বুঝতে এই এই দুটি ছবি আপনাদের সাহায্য করবে। আমি ছিলাম অত্যন্ত গরিব, রাস্তায় মানুষ হয়েছি বলতে পারেন। 10 বছর বয়স পর্যন্ত আমি রিং ঝাঁপের খেলা দেখাতাম। আমি যখন যুবতী হলাম, এই মানুষটি আমাকে ভালোবাসলেন। একটু বলে রাখি, ওর ভালোবাসা মানে আমাকে নিংড়ে ভোগ করা। তারপর এক অশুভ মুহূর্তে আমি একদিন ওর স্ত্রী হয়ে গেলাম। সেই দিন থেকে আমি নরকে পড়লাম। আর শয়তানটা আমার ওপর অত্যাচার চালাতে লাগলো। ওর ওই ব্যবহারের কথা দলের সবাই জানতো। সে অন্যদের সঙ্গে আমায় মিশতে দিত না। প্রতিবাদ করলে আমায় বেঁধে মাটিতে ফেলে ঘোড়ার চাবুক দিয়ে পেটাতো। আমার অবস্থার জন্যে সবাই আমাকে দয়া করত, আর ওকে করত ঘৃণা। এছাড়া তাদের আর কী বা করার ছিল? সবাই তাকে ভয় করত। সব সময় তার মেজাজ ভয়ঙ্কর হয়ে থাকতো, আর মদ খাবার পর সে একটা আস্ত খুনি হয়ে উঠত। মানুষদের উপর আক্রমণ আর জানোয়ারদের প্রতি নিষ্ঠুরতার জন্যে প্রায় পুলিশ তাকে ধরে নিয়ে যেত। আদালতে জরিমানা দেওয়াটা তার কাছে ছেলে খেলা মনে হতো। দলের ভালো ভালো লোকেরা দল ছেড়ে বেরিয়ে যাওয়ায় সার্কাসের অবস্থা দিন দিন খারাপ হয়ে যেতে লাগলো। আমি, লিওনার্ডো আর বেটে জোকার গ্রেগস কোনো মতে দলটাকে খাড়া করে রেখেছিলাম, আর লিওনার্ডো দিন দিন আমার জীবনে জড়িয়ে পড়তে লাগলো। আমার তখন ওকে আমার স্বামীর তুলনায় দেবদূত গ্র্যাবিয়েল মনে হতো। ও আমাকে সান্ত্বনা দিত, নানাভাবে সাহায্য করত। ক্রমে আমাদের ঘনিষ্ঠতা প্রেমে পরিণত হলো। গভীর, ঘনিষ্ঠ, আবেগমথিত প্রেম, যে প্রেমের আমি এতদিন শুধু স্বপ্নই দেখতাম।
তার সাহায্যে কোনোদিন আমি পেতে পারি তা আমি পেলাম। আমার স্বামী সন্দেহ করত, কিন্তু মনে মনে ভয় পেত লিওনার্ডোকে, তাই মুখে কিছু বলতে পারত না, শুধু আমার ওপরেই অত্যাচার চালাত। একদিন এইরকম এক অত্যাচারের রাত্রে আমার কান্না লিওনার্ডোকে আমাদের ভ্যান গাড়ির দরজায় নিয়ে এলো। সেদিনই একটা বড় রকম দুর্ঘটনা ঘটে যেত হয়তো, কিন্তু আমি আর লিওনার্ডো একটা জিনিস বুঝতে পারলাম, এই দুর্ঘটনা বেশি দিন এড়িয়ে থাকা যাবে না। আমার স্বামীর আর বেঁচে থাকার অধিকার নেই। আমরা ঠিক করলাম ওকে কৌশলে মারতে হবে। লিওনার্ডো ছিল ধূর্ত এবং চতুর। পরিকল্পনাটা ওর মাথা দিয়েই এলো। সমস্ত কাজে আমার পূর্ণ সম্মতি ছিল। আমরা একটা গদা বানালাম। কাজটা আসলে লিওনার্ডোই করল। গদাটার মুখে 5টা স্টিলের পেরেক পুঁতল। ছুচলো মুখগুলি থাকলো উপরের দিকে। পেরেকগুলি সাজানো হলো ঠিক সিংহের থাবার নখগুলি যেমনভাবে বসানো থাকে ঠিক তেমনি ভাবে। এটা দিয়ে আমার স্বামীকে পেছন থেকে আঘাত করা হবে। তারপর সিংহের খাঁচার দরজাটা খুলে রটিয়ে দেওয়া হবে সিংহের হাতে আমার স্বামী মারা গেছে। সেদিন ছিল ঘন অমাবস্যার রাত। রোজকার মতো আমি আমার স্বামীর সঙ্গে সিংহের খাবার নিয়ে যাচ্ছিলাম। দস্তার বালতিতে কাঁচা মাংস ছিল। লিওনার্ডো একটা বড় ভ্যান গাড়ির আড়ালে অপেক্ষা করছিল। সিংহের খাঁচায় পৌঁছতে হলে আমাদের এই ভ্যান গাড়িটা পেরিয়ে যেতে হতো। লিওনার্ডোর দেরি হয়ে গেল। আমরা গাড়িটা পেরিয়ে চললাম। কিছুক্ষণ চলবার পর বুঝলাম লিওনার্ডো নিঃশব্দে আমাদের অনুসরণ করছে। তারপর মুহূর্তে একটা ভারী শব্দ। গদাটা আমার স্বামীর মাথা চূর্ণ করে দিল। ওই শব্দে আমার হৃদয় মন মুক্তির আনন্দে নেচে উঠল। আমি ছুটে গিয়ে সিংহের দরজার খিলটা খুলে দিলাম। আর তারপরেই সেই ভয়ঙ্কর ব্যাপারটা ঘটে গেল। মানুষকে হত্যার গন্ধ সিংহ টের পেয়ে আচমকা আমার উপর ঝাঁপিয়ে পড়ল। লিওনার্ডো আমাকে বাঁচাতে পারত। ও যদি ছুটে এসে গদা দিয়ে সিংহটাকে মারত তবে সিংহটা ঠান্ডা হতো নিশ্চয়, কিন্তু ও সাহস হারিয়ে ফেলল। আমি শুনলাম ও ভয়ে চিৎকার করে উঠল। তারপর দেখলাম ও ছুটে পালিয়ে গেল। আর সেই মুহূর্তে সিংহের দাঁত আমার গালে বসে গেল। সিংহটার চরম বোটকা নিঃশ্বাসের গন্ধে আমি জ্ঞান হারালাম। তাই সিংহের দাঁতের দংশন কেমন টের পেলাম না। তার আগে দুহাত দিয়ে আমি সিংহটির বিরাট রক্তমাখা চোয়ালটা আমার মুখ থেকে সরাবার চেষ্টা করতে করতে সাহায্যের জন্য চিৎকার করেছিলাম। আমি টের পাচ্ছিলাম দলের লোকেদের চেঁচামেচি। তারপর আমার আর কিছুই মনে নেই। তারপর কয়েকটা মাস ধীরে ধীরে জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করে যখন সুস্থ হলাম এবং যখন আয়নায় মুখ দেখলাম, চমকে উঠলাম। নিজেকে ধিক্কার দিয়ে ঈশ্বরকে বললাম, সিংহটি আমায় মেরে ফেললো না কেন? আমার তখন আর একটাই স্বাদ বাকি ছিল, মিস্টার হোমস। আমার যে কোনো স্বাদ পূর্ণ করার জন্য তখন আমার হাতে অগাধ টাকা। সে স্বাদটা হলো আর যে কটা দিন বাঁচব মুখে ঢাকা দিয়ে থাকবো। কেউ যেন আমার মুখ আর দেখতে না পায়, এবং এমন একটা জায়গায় বাসা নেব যেখানে আমার পূর্ব পরিচিত কেউ আমাকে কোনোদিন খুঁজে পাবে না। এছাড়া আমার জীবনে আর কিছুই করার ছিল না। এই অন্ধকার ঘরে বসে ইউজেনিয়া রন্ডার এখন প্রতি মুহূর্ত মৃত্যুর জন্য প্রতীক্ষা করছে, ঠিক যেমন আহত পশু মৃত্যুর প্রতীক্ষায় গুঁড়ি মেরে বসে থাকে গুহায়। আহা, হতভাগ্য মিসেস রন্ডার। সত্যি মানুষের নিয়তি বোঝা দুঃসাধ্য। তবুও প্রশ্নটা করলাম। আচ্ছা, শেষ পর্যন্ত লিওনার্ডোর কি হলো? তারপর থেকে আমি আর ওর দেখা পাইনি। ও আসলে কাপুরুষ আর চপলমতি পুরুষ। আমার প্রতি ওর ভালোবাসার মধ্যে কোনো আন্তরিকতাই ছিল না। কিন্তু মেয়েদের ভালোবাসা এত সহজে নষ্ট হবার নয়। ও আমাকে সিংহের থাবার নিচে ফেলে পালিয়েছিল, তবুও আমি ওকে ফাঁসি কাঠে ঝুলাতে পারিনি। তবে গত মাসে আমি খবরের কাগজে পড়লাম মার্গেটের কাছে স্নান করবার সময় সে জলে ভেসে গেছে। আচ্ছা, সেই গদাটার কি হলো? সমস্ত কাহিনীর মধ্যে গদাটাই তো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে দেখছি। তা আমি ঠিক জানি না, তবে মনে হয় আমাদের তাঁবুর পাশে যে একটা খড়ির ঢিপি ছিল, ওই ঢিপির নিচে ছিল একটা পুকুর।
ওই পুকুরের মধ্যেই। হোমস এবার চলে যাওয়ার জন্য দাঁড়িয়ে পড়ল। সঙ্গে আমিও হোমসকে অনুসরণ করলাম এবং এভাবেই সমাপ্তি ঘটল আরও একটি কেসের। শেষ হলো আজকের গল্প। ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে ফেলুন। এই রকম গল্প আরও শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমরা আবারও আসব নতুন একটি গল্পের চুমুকের সাথে আগামী সপ্তাহে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।